মাধবপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। আর ওই গ্রামে কোনো কিছুতে কারো কোনো সমস্যা ছিল না। তবে ওই গ্রামের মানুষজন খুব পরিশ্রমী ছিল। আর ওই গ্রামেই থাকতো বাসন্তীর একটা ছোট্ট পরিবার ছিল, যেখানে বাসন্তী তার 2 বৌমা এবং 2 ছেলেকে নিয়েই থাকতো। কিন্তু বাসন্তী ছিল খুবই রাগী। সে তার ছোট বৌমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার বড় বৌমা সব কিছু কাজে দিনে পারদর্শী ছিল। সে অনেক সাদাসিধে এবং ভদ্র, সব কাজ খুব ভালোভাবে করত। তারপরেও বাসন্তী তার বড় বৌমাকে কোনো না কোনো কারণে সে তার কথা শোনাতেই থাকতো। আরে বড় বৌমা, সেই সকাল থেকে দেখে যাচ্ছি শুধু ঝাড় দিয়েই যাচ্ছ। তা সংসারের কি আর কোনো কাজকর্ম নেই নাকি? সকাল থেকে এখনো পর্যন্ত আমার চাটা পর্যন্ত দাওনি, তা কখন দেবে শুনি বলো তো? মা, ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কোনো তেমন একটা কাজ নেই। এবার শুধু থালা বাসনগুলো মাইজে আমি তোমার চাটা এক্ষুনি দিয়ে দেব। সংসারে এত কাজ পড়ে আছে, এখনো তেমন ভালোভাবে কোনো কাজ করে উঠতে পারোনি, এখনো পর্যন্ত তো আমার চাটা দাওনি। তা বলো দেখি, কখন রান্না বান্না করবে আর কখন খেতে দেবে? তা কখন খাবো বলো তো দেখি? এমনভাবে যদি কাজ করতে থাকো তাহলে কি হবে? কারো তো কোনো খাওয়া দাওয়া কপালে জুটবে না। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি তাড়াতাড়ি সব কাজগুলো এক এক করে সেরে ফেলছি। একা হাতে এত বড় সংসারের সব কাজগুলো করছি, তাই একটু সময় লাগছে। মা, আপনি একদম চিন্তা করবেন না। এখন যদি আমি তোমাকে কোনো কথা বলি তাহলে তুমি বলবে যে আমি তোমাকে কথা শোনাচ্ছি। আর এমনিতে আমি কোনো কিছু বেশি কথা বলি না। এত সময় কেটে যাওয়ার পর তুমি এতগুলো কাজ করবে, তারপর বলছো যে আমাকে চা বানিয়ে দেবে। তুমি জানো কি এখন কতটা সময় হয়ে গেছে? সে খেয়াল কি আছে যে কতটা দেরি হয়েছে? তারপর সেখানে বাসন্তীর ছোট বৌমা চলে আসে। আরে মা, আমি থাকতে তুমি এত কেন চিন্তা করো বলো তো? তোমার যেটা দরকার তুমি সেটা তো আমাকে বলতে পারো, আমি তোমার জন্য করে দেব। তাহলে তুমি এত কেন চিন্তা করছো বলো তো মা? আরে ছোট বৌমা, এই বাড়িতে একমাত্র তুমিই আছো যে আমার খেয়াল রাখে, এত যত্ন নেয়। আর এই দিকে দেখো বড় বৌমাকে, সে তো আমার একটুও খেয়াল রাখেনি। তুমি যদি না থাকতে আমার কাছে, তাহলে জানি না কতদিন আগে আমি ভগবানের কাছে চলে যেতাম। কি বলবো বলো তো তোমাকে? এই বড় বৌমার দিয়ে কোনো কাজকর্ম হয় না। জানি না এই সব কাজকর্ম ও যে কবে শিখবে তা কে জানে। আরে বাহ ছোট বৌমা, তোমাকে তো আজকের খুব সুন্দর লাগছে। আরে মা, সুন্দর কেন লাগবে না বলো তো? আমি তো তোমার পছন্দের বৌমা, তাই জন্য একটু বেশি সুন্দর। আর সকালে উঠেছি, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তারপর তো এটা সেটা একটু মুখে মেখেছি। আর দেখো আমার চোখটা কত সুন্দর লাগছে। আমি চোখটাতে একটু কাজল দিয়ে টানা টানা করে দিয়েছি, তাই জন্য তো আমার চোখটা এত সুন্দর লাগছে। আর আমাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। এরা তো এসব করতে ব্যস্ত আছে, যদি আমার হাতে হাতে একটু কাজ করে দিত, তারপর নয় আমি তাড়াতাড়ি সংসারের সব কাজ করে নিতাম। আমাকে সবকিছু একাই করতে হয়, তারপরেও দুজন মিলে আমাকে কথা শোনাতে থাকে। আরে ও বড় বৌমা, আমাদের দিকে তাকিয়ে থাকে এত কি ভাবছো বলো তো? না না মা, আমি কিছুই ভাবছি না। আমি এক্ষুনি গিয়ে রান্না বান্না সবকিছু বসিয়ে দিচ্ছি, আপনারা একদম চিন্তা করবেন না। আরে দিদি, এই বাড়িতে তুমি একটা হচ্ছে চাকরানি হয়ে থাকবে, বিনা পয়সার চাকরানি। আর তোমাকে দিয়ে আমরা সব সময় সব কাজ করিয়ে নেব। বাসন্তী ছোট বৌমা মধুমিতা সে খুব হিংসুটে ছিল, সে কবিতাকে খুব হিংসা করত। দিদি সবসময় ভালো সাজার নাটক করে। আজকে দেখি দিদি কিভাবে এই বাড়িতেই থাকে। মাকে বলে এই বাড়ি ছেড়ে ওকে তাড়াতেই হবে। তারপর মধুমিতা সে কিছুক্ষণ ভাবতে থাকে। সে ভাবতে ভাবতে তার মাথায় একটা কবুদ্ধি আসে। একটা কাজ করি, এই রান্নাঘর থেকে এই সবজির গামলাটা উধাও করে দিই। আর যদি সবজি না থাকে তাহলে দিদি কিভাবে রান্না করবে? আর যদি রান্না না করে তাহলে মা তো দিদিকে এই বাড়ি ছেড়ে তাড়িয়ে দেবে। একটা কাজ করি, তাহলে সবজির গামলাটা এখান থেকে আমি উধাও করে দিই। দেখি দিদি আজ তুমি কিভাবে রান্না করো।
আর আজকের মায়ের কাছে তুমি কেমন ভাবে বকুনি খাবে। আর আজকের হবে এই বাড়িতে তোমার শেষ দিন। বাহ বাহ বাহ। এরপর মধুমিতা সেই সবজির গামলা নিয়ে সে অন্য জায়গায় লুকিয়ে রাখে। নাও, এবার যে কাজটা বাকি ছিল সেই কাজটা আমি করে দিয়েছি। এইবার শুধু মজারই মজা হবে। এবার শুধু আমি বসে বসে মজাটা দেখব যে কি হয় আর না হয়। আহা। কিছুক্ষণ পর কবিতা সে রান্নাঘরে চলে আসে। তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলি, তা না হলে আজকের অনেক দেরি হয়ে গেছে। আর এবার যদি আরো দেরি হয়ে যায় মা যে অনেক বকবে। যাই, তাড়াতাড়ি সবজিগুলো কেটে রান্নাটা চাপিয়ে দিই। তারপর কবিতা সবজি কাটার জন্য সেই সবজিগুলোই খুঁজে পাচ্ছিল না, কারণ সেই সবজিগুলো রান্নাঘরে ছিল না। আরে, আমি তো সবজিগুলো এখানেই রেখেছিলাম, তাহলে সবজিগুলো গেল কোথায়? আর সবজিগুলো শেষ হয়ে গেল, আমি একবারের জন্য বুঝতে পারলাম না। ইস, কত বড় ভুল করে ফেললাম। এবার যদি সবজি না থাকে তাহলে রান্নাটা কি দিয়ে করব? আর এখানে শুধু মাত্র আলু আছে, তাহলে ডাল আলু ভাতে করব? না না, এগুলো করতে পারবো না। তার চেয়ে একটা কাজ করি, একটু এই আলু আর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি, তাহলে খিচুড়ি সবারই পছন্দ হবে। তারপর কবিতা সে খিচুড়ি বানানোর জন্য বসে পড়ে যায়। যাক বাবা, ভালোই ভালোই রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি সবাইকে সময়ে সময়ে খেতে দিতে পারবো। তার আগে আমি বুড়িমাকে গিয়ে খেতে দিয়ে আসি। নিশ্চয়ই বুড়িমার খুব জোরে খিদে পেয়েছে। তারপর নয় বাড়িতে এসে সবাইকে খেতে দেব। কবিতা যখনই রান্না করত সেই খাবার নিয়ে সেই ভিখারি বুড়িমাকে দিতে যেত। সেই ভিখারি বুড়িমা গ্রামের একটা গাছের নিচেই বসে থাকতো। আরে মা, তোর জন্য আমি দুবেলা ভালোভাবে পেট ভরে খেতে পাচ্ছি। তুই ছাড়া যে এই গ্রামে আমাকে আর কেউ খেতে দেয় না রে মা, কেউ খেতে দেয় না। ভগবান তোকে যেন সারা জীবন সুখ সমৃদ্ধি সব কিছু দেয় রে মা, তোকে খুব যেন ভালো রাখে রে মা, ভালো রাখে। আচ্ছা বুড়িমা, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। নিশ্চয়ই তোমার অনেক জোরে খিদে পেয়েছিল। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আর এত বেশি কথা বলতে হবে না। তারপর কবিতা সে বাড়িতে চলে আসে। তারপর কবিতা বাড়িতে এসে সবাইকে খেতে দিয়ে দেয়। আরে গিন্নি, আজকের খিচুড়ি বানিয়েছো। খিচুড়িটা খুব সুস্বাদু হয়েছে। অনেকদিন আমরা খিচুড়ি খাইনি, আজকে খিচুড়ি পেয়ে অনেক খুশি লাগছে। হ্যাঁ বৌদি, অনেক দিন হয়ে গেছে, আমরা তো কেউ খিচুড়ি খাইনি। আর আজকে তুমি খিচুড়ি বানিয়েছো, খুব ভালোই হয়েছে। কিছুদিন ধরে ভাবছিলাম যে খিচুড়ি খাওয়ার কথাই ভাবছিলাম, আর আজকে দেখো তুমি বানিয়ে ফেললে বৌদি। আর তোমার হাতের রান্না তো কোনো জবাবই হবে না, খুব সুস্বাদু হয়েছে খিচুড়িটা। দেখো, বড় বৌমা যাই করুক আর তাই করুক, কিন্তু বড় বৌমার মতো এত ভালো সুস্বাদু রান্না আর কেউ করতেই পারে না। আরে, এটা কি হয়ে গেল? আমি যেটা ভেবেছি তার ঠিক উল্টোটাই হয়েছে। তার মানে রান্নাঘরে যা যা ছিল সেই দিয়ে আজকে খিচুড়িটা বানিয়েছে। ঠিক আছে দিদি, আজকে নয় তুমি বেঁচে গেলে, কিন্তু একদিন না একদিন তোমাকে এই বাড়ি ছেড়ে তাড়িয়ে দেব। তুমি দেখে নিও। আজকে খেয়ে নাও ভালোভাবে, সবাই আনন্দ করে খেয়ে নাও, তারপর দেখাবো তোমাদের মজা। তোমাকে তো উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, তুমি দেখে নিও দিদি। আজকে কম তেল মশলাতে রান্না বান্না করতে হবে। যদি বেশি তেল মশলা দিয়ে রান্না করি তাহলে সবার যে শরীর খারাপ হয়ে যাবে। আর মায়ের তো বয়স হয়েছে, মায়েরও শরীর খারাপ হয়ে যাবে। না না, একটু তেল মশলা কম করে দিয়ে রান্না করব, তাহলে সবার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপর মধুমিতা সে তার মাথায় কুবুদ্দি নিয়ে এসে সে বিড়ালের মতো ডাকতে থাকে, মিয়াও মিয়াও মিয়াও। আরে, এটা তো বিড়ালের গলার আওয়াজ। তাহলে মনে হচ্ছে এই আশেপাশে বিড়ালটা এসেছে। যাই, আমি গিয়ে দেখে আসি, ততক্ষণ রান্নাটা হয়েই যাবে। তারপর কবিতা ওখান থেকে বাইরে বেরিয়ে যায়, আর সেই সুযোগে মধুমিতা রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসে অনেক তেল সেই তরকারিতে ঢেলে দেয়। মা, একবার দেখো তোমার বড় বৌমার কাণ্ড। তুমি যে বলো তোমার বড় বৌমার মতো এত সুন্দর খাবার কেউ বানাতে পারে না। দেখো মা, দেখো
কত তেল দিয়ে রান্না করছে, একবার দেখে নাও। এত তেল যদি কেউ খায় সবার তো শরীর খারাপ করবে। আরে বড় বৌমা, এটা তুমি কি করছো? এত তেল তুমি একসাথে একটা তরকারিতে ঢেলে দিয়েছো। আমার ছেলেরা কত কষ্ট করে টাকা উপার্জন করে দিচ্ছে, আর তুমি যদি এমনভাবে নষ্ট করো সব কিছু, তাহলে কিভাবে চলবে বলো তো? 10 দিন রান্নার তেল তুমি একদিনে খরচা করে দিচ্ছ। না মা, আমি তো এত তেল দিইনি মা। দেখো বড় বৌমা, কান খুলে শুনে রাখো, যদি আর কোনোদিন আমি দেখেছি এত তেল দিয়ে তুমি রান্না করছো, তাহলে তোমার সেদিন খবর হয়ে যাবে, বুঝেছো? এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। কবিতা বসে বসে থালা বাসন মাজছিল, আর সেখানে চলে আসে মধুমিতা। আরে দিদি, তুমি এখনো বসে বসে থালা বাসন মাজছো? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আর কখন রান্না বান্না বসাবে বলো তো? খিদের জ্বালায় পেটেতে ছোঁচোই ডন মারছে, এখনো কিছুই খাইনি আমি। আর একটু অপেক্ষা কর ছোট, এই আমার থালা বাসনগুলো প্রায় মাজা ঘষা হয়ে গেছে, আর একটু বাকি আছে। এগুলো হয়ে গেলে আমি এক্ষুনি রান্না বসিয়ে দেব, তার মধ্যে তোকে খেতেও দেব, তুই চিন্তা করিস না। না না দিদি, আগে তুমি রান্নাটা বসাবে চলো। আর এই থালা বাসন মাজতে মাজতে আজকের আর রান্নাটাই হবে না। আর এমনিতে আমার খুব জোরে খিদে পেয়েছে, আর এতগুলো থালা বাসন এখন মাজতে হবে না। চলো দিদি, আগে তুমি রান্নাটা বসাবে চলো, তারপর নয় সে এগুলো মাজা ঘষা করবে। আচ্ছা ছোট, তুই একদম চিন্তা করিস না বোন আমার, আমি এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি, তারপর নয় সেই থালা বাসনগুলো মেজে নেব। তারপর কবিতা সে রান্না বসাতে চলে যায়। আমার তো এমনিতেই সব রান্নাগুলো এক এক করে ফেলেছি, শুধু এই তরকারিটা একটু ফুটতে বাকি আছে। যাই, যেই থালা বাসনগুলো এখন পড়ে আছে সেই এঁটো থালা বাসনগুলো একটু মেজে নিয়ে আসি, ওগুলো মাজতে মাজতে এদিকে তরকারিটাও হয়ে যাবে আমার। তারপর কবিতা উনানের মধ্যে তরকারি বসিয়ে রেখে সে থালা বাসন মাজতে চলে যায়। কবিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মধুমিতা সেই সুযোগে রান্নাঘরে আসে, আর সেই তরকারিতে সে অনেকটা নুন মিশিয়ে দিয়ে সেখান থেকেও চলে যায়। এমনভাবে কিছুক্ষণ কেটে যায়, আর প্রত্যেকদিনের মতো কবিতা ভাত তরকারি নিয়ে সেই বুড়িমাকে দিতে যায়। আরে মা, আর কতদিন এমনভাবে এই বুড়ি ভিখারিকে খাওয়াবি বলতো? আরে বুড়িমা, এইসব তুমি কি কথা বলছো বলো তো? যতদিন আমি বেঁচে থাকবো আমি ততদিন আমার খাওয়ার আগে তোমাকেই খাওয়াবো, আর তোমাকে না খাইয়ে আমি সবাইকে কিভাবে খেতে দেবো বলো তো? জানিস তো মা, ওপরওয়ালা বসে বসে সব কিছুই দেখতে পাচ্ছে, তোর দান পুণ্যের কর্মের সব কিছু দেখতে পাচ্ছে, আর ভগবান তোর পরিবার আর তোকে সব সময় খুশিতে রাখবে। তারপর বুড়িমা খাবার খেয়ে বলতে থাকে, আরে মা কবিতা, এ কি রান্না করেছিস রে মা? তরকারিতে এত নুন কেন দিয়ে দিয়েছিস বলতো? এত নুন দিলে কি কেউ খেতে পারে রে মা? কিন্তু বুড়িমা, এটা কি করে হতে পারে? আমি তো পরিমাণ মতো লবণ দিয়েছি তরকারিতে, তাহলে এটা কি করে সম্ভব যে এত তরকারিতে লবণ কি করে হয়ে গেল? আজকাল রান্না বান্না আমার যে কি হচ্ছে কি বলবো। কালকে তরকারিতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর আজকে লবণ দিয়ে দিয়েছি, বুঝতে পারছি না আমার সাথে কি কি ঘটছে। ভিখারি বুড়িমা কোনো সাধারণ ভিখারি ছিল না, সে অনেক জ্ঞানী ছিল, তাই তার দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখে নেয়। শোন মা, এই নে, এই মশলাটা তুই সাথে করে বাড়িতে নিয়ে যা, আর যখন রান্না করবি তখন এক চিলটে করে ওই তরকারিতে দিয়ে দিবি, দেখবি তরকারির স্বাদ অনেক সুন্দর হবে। যা মা, এইটা তুই মশলাটা নিয়ে যা মা, নিয়ে যা। তারপর বুড়িমার দেওয়া মশলা নিয়ে কবিতা বাড়িতে চলে আসে। কবিতা বাড়িতে আসার পর তারপর সকলের জন্য আবার নতুন করে রান্না করে, আর রান্না করার সময় তরকারিতে ওই মশলাটা একটু দিয়ে দেয়। আরে বৌদি, আজকেকার রান্নাটা তো খুব সুস্বাদু হয়েছে। এত সুন্দর রান্না, কি বলবো, মুখে তো লেগেই আছে। আর আজকে যেন পেট ভরে গেল, কিন্তু মন ভরল না। আরে, আমি তো তরকারিতে অনেকটা লবণ দিয়ে দিয়েছি, তাহলে এত লবণ দেওয়ার পর এরা কি করে খাচ্ছে?
এমন যেন মনে হচ্ছে যে তরকারিতে কোনো লবণই হয়নি, খুব সুস্বাদু হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে রান্নার 12টা আরো ভালোভাবে বাঁচিয়ে দেব। দেখবো দিদি তুমি কিভাবে রান্না করো। যাক, সব তো কাজকর্ম হয়ে গেছে, এদিকে রান্না বান্নাও শেষ, শুধু তরকারিটা পুড়ছে। তার চেয়ে বরং আমি সবার জন্য জায়গা করে ভাতটা বেড়ে আসি, তারপর নয় এসে তরকারিটা ঢেলে নিয়ে যাব। বাহ বাহ বাহ, দিদি এখন রান্নাঘরে নেই, এই তো আমার কাছে বড় সুযোগ এসেছে। এইবার আমি তরকারিতে ঝাল মিশিয়ে দেব, দেখব এবার সবাই কি করে ঝাল তরকারি খায়। এত ঝাল তরকারি খেয়ে মায়ের তো চোখ কপালে উঠে যাবে, আর তারপর দিদির অবস্থা খারাপ করে দেবে। দেখবো দিদি এবার তোমার কি অবস্থা হয়, এবার তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আমার যা মজা হচ্ছে। বাহ, তরকারি তো হয়ে এসেছে, এবার যে নামাবো। আর তরকারি থেকে কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আর বুড়িমার দেওয়ার মশলাটা একটুখানি দিয়ে দিই, তাহলে তো আরো সুস্বাদু হয়ে যাবে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি যতবার খাবার নষ্ট করি ততবার কেন এত সবাই সুস্বাদু বলে? তাহলে এই মশলার মধ্যে সব জাদু শক্তি আছে, তাই তো ভাবি দিদির হাতে রান্না এতটা সুস্বাদু কিভাবে হচ্ছে। ঠিক আছে, কালও আমি এই মশলা দিয়ে আমিও রান্না করব, তাহলে সবাইও আমার প্রশংসা করবে। তারপর কবিতা সবাইকে খেতে দেয়। আরে বড় বৌমা, দিনকে দিন তোমার খাবার তো খুবই সুস্বাদু হচ্ছে মা। তবে আমি এটাই বলবো, যাই বলি আর তাই বলি, কিন্তু বড় বৌমার আগে এত সুন্দর খাবার আর কেউ বানাতেই পারে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, তোমার বড় বৌমার হাতের রান্না দিনকে দিন তো খুব সুস্বাদু হয়ে যাচ্ছে। তা গিন্নি, বাজারে কি কোনো নতুন মশলা এসেছে নাকি, যার কারণে এত সুস্বাদু বানাচ্ছ খাবার? আরে দিদি এমন কি খাবার বানিয়েছে যার প্রশংসা তোমরা এমনভাবে করছো যে আঙুল চেটেই খাচ্ছ? প্রত্যেকদিন যেমনভাবে রান্না করে আজও তো তেমনভাবেই রান্না করেছে, তাহলে এত প্রশংসা করার কি আছে? যদি তোমরা আমাকে সুযোগ দাও তাহলে এর থেকেও ভালো সুস্বাদু খাবার আমিও রান্না করতে পারি, একবার আমাকে সুযোগ দিয়েই দেখো না। আরে ছোট বৌমা, তুমি এটা ঠিকই বলেছ মা। ঠিক আছে, আমিও দেখতে চাই মা তোমার হাতের রান্না কেমন সুস্বাদু, আমিও খেতে চাই তোমার হাতের রান্না। ঠিক আছে বড় বৌমা, কাল তুমি সকালে রান্না করবে না, কাল ছোট বৌমা রান্না করবে, বুঝেছো? ঠিক আছে মা, কালকে সকালে ছোট রান্না করবে আর আমি সবকিছু জোগাড় করে দেব। পরের দিন সকাল থেকে মধুমিতা রান্নার কাজে লেগে পড়ে যায়। আরে বাপরে বাপ, রান্না করা যে এত কঠিন কাজ কি বলবো রে বাবা। এই সব সবজিগুলো কাটতে কাটতে আমি তো পুরো হাঁপিয়েই গেছি। জানি না এই সবজিগুলো কখন কাটা শেষ হয়ে যাবে। এইগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে আবার রান্নাটা যে বসাতে হবে। আমিও দিদিকে দেখিয়ে দেব আমি দিদির থেকে ভালো সুস্বাদু রান্না করতে পারি। বাড়ির সবাইকে দেখিয়ে দেব আমি দিদির থেকে ভালো রান্না করতে পারি। কিন্তু রান্না যেমনই করি না কেন, তবে ওই মশলাটা তরকারিতে একটু দিলেই তো তরকারি আমনা আমনি স্বাদ চলে আসবে। চাই বাবা, এবার গিয়ে আমি তরকারিটা বসিয়ে ফেলি। এমনিতে দিদি রান্না তো ভালো করতে পারে, আর মশলা ছাড়া দিদি তো খুব সুস্বাদু তরকারি বানায়, আর আমি তো রান্নাই পারি না। তার চেয়ে একটা কাজ করি, এই তরকারিতে একটা চামচের জায়গায় আমি 10-12 চামচ ওই মশলাটা দিয়ে দিই, আর ওই জাদুই মশলার সাহায্যে আমার তরকারি তো আরো সুন্দর সুস্বাদু হবে। তারপর মধুমিতা ওই জাদুই মশলা নিয়ে সবটা সেই তরকারিতে দিয়ে দেয়। আজকে সবাই আমার হাতে রান্না খেয়ে এত প্রশংসা করবে যে আমাকে মাথায় করে রাখবে। আমার যা আনন্দ হচ্ছে দিদি, এবার দেখবো তোমার রান্নার সাথে আমার রান্না কেমনই হয়। অনেকদিন পর এই প্রথমবার ছোট আজকে রান্না করলো। আজকের এই ছোটর হাতের রান্না আমি অনেক মজা করে খাবো। হ্যাঁ বড় বৌমা, তোমার তো কোনো কাজকর্ম তো থাকে না, এক ছোট বৌমাই আছে যে এই বাড়ির সব কিছুই সামলে রেখেছে। ও ছাড়া তো তোমার তো দিনইতে চলে না। তুমি বা বাড়ির কটা কাজ করো, সব তো ছোট বৌমাই করে। মা,
তুমি সবসময় কবিতাকে এমনভাবে কেন কথা শোনাও? আর কবিতা তো এই সংসারের পুরোটাই তো ও সামলে রেখেছে। ও সবসময় এই সংসারের ভালো চায়, আর তুমি সবসময় কবিতাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে অপমান করতে থাকো। দেখ বড় খোকা, আর বেশি কথা বলিস না তো। মা, আজ সবার প্রথমে আমার হাতে রান্না তোমাকে দিয়েই খাওয়াবো, আর তুমি বলবে মা যে আমার হাতে রান্না কেমন। আরে ছোট বৌমা, তুমি অত চিন্তা করো না তো মা। তোমার হাতে রান্না সবার প্রথমে আমিই খাবো। আমি দেখবো আমার ছোট বৌমার হাতে রান্না কেমন। তারপর বাসন্তী খাবার খেয়ে বলতে থাকে, আরে বাবা, এ কি রান্না করেছো তুমি ছোট বৌমা? বাবারে বাবারে, আমার যে শরীর জ্বলে যাচ্ছে, আমার যে গাল মুখ সব তো জ্বলে যাচ্ছে। তরকারির এত জাল কি করে হলো? ওলে বাবারে, এই ভগবান আমার রক্ষা করো, রক্ষা করো। এ কি ঝাল তরকারি খাওয়ালো আমার। বাবারে, এত ঝাল, এত ঝাল কি করে আসলো? এই জাদুই মশলা তো আমার পুরোটাই সর্বনাশ করে দিল। বাবারে, কি ঝাল, কি ঝাল! একদম চোখ মুখ থেকে শুরু করে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। বাবারে বাবারে, কেউ বাঁচা রে, কেউ বাঁচাও আমার। এতটা কেন তরকারি ঝাল হলো বুঝতেই তো পারছি না। ও বাবা, কি ঝাল, কি ঝাল! আরে ছোট বৌমা, এত নাটক কেন তুমি করছো? আর এই তরকারিতে এত ঝাল কেন দিয়েছো তুমি? এই ঝাল দিয়ে কি আমাকে মারতে চেয়েছিলে নাকি? এত ঝাল কি মানুষে খায় নাকি? তুমি কি তরকারি বানিয়েছো? তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি কি ভেবেছিলাম আর কি হয়েছে, তোমাকে আর এই বাড়িতে থাকতে দেবো না, বুঝতে পেরেছো? হে ভগবান, এদের সবাইকে তুমি সত্যিটা চোখ খুলে দেখিয়ে দিয়েছো। সব সময় সত্যেরই জয় হয়, আর তুমি যে আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো, এটাই আমার অনেক। বুড়িমা, তোমার জয় হোক বুড়িমা, তোমার জয় হোক। তুমি যে আমাকে এত বড় সাহায্য করেছো, আমি কখনো ভুলতে পারবো না বুড়িমা। মানুষ যেমন কর্ম করবে তার ঠিক ফল তেমনই পাবে। তাই কর্ম থেকে কেউ রক্ষা পায় না, যে যার কর্মে তেমন ফল পাবে।